উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজ আমরা আলোচনা করতে চলেছি, সকলে মিলে একসঙ্গে পড়তে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটি। প্রথমেই আলোচনার শুরুতে এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, মূল কাব্যগ্রন্থের নাম তোমাদের বলি। 1901 খ্রিস্টাব্দের 15ই মে তারিখে নবপর্যায় বঙ্গদর্শন এই পত্রিকাতে কবিতাটি প্রথম ছাপা হয়। এরপর 1901 খ্রিস্টাব্দেই নৈবেদ্য কাব্যগ্রন্থে কবিতাটি স্থান পায়, অর্থাৎ এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম নৈবেদ্য। তোমরা জেনে অবাক হবে, নৈবেদ্য কাব্যগ্রন্থে কিন্তু কবিতাটির কোনো শিরোনাম ছিল না। এই যে প্রার্থনা নাম, এটা ছিল না। নামহীনভাবেই কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল। কাব্যগ্রন্থের 72 নাম্বার মানে 72 সংখ্যক কবিতা ছিল এই কবিতাটি। এরপর 1912 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়। সেই ইংরেজি সংস্করণের 35 সংখ্যক কবিতা ছিল হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, অর্থাৎ আমাদের এই কবিতার ইংরেজি ভার্সন। এরপর 1931 খ্রিস্টাব্দে সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। সেখানে কবিগুরু এই কবিতাটির নাম দেন প্রার্থনা। তাহলে তোমরা গোটা বিষয়টা বুঝতে পারলে। তোমাদের মনে প্রশ্ন হবে, আচ্ছা প্রার্থনা কার কাছে করছেন কবিগুরু, কিসের প্রার্থনা করছেন, সবটা বলবো। তবে তার আগে শালীনতার গণ্ডিতে থেকেই বলছি, আমি যদি তোমার কাছে প্রশ্ন করি, আচ্ছা তোমার প্রিয়জন কেমন হবে বলে তুমি মনে মনে আশা করো, তুমি ধরো বললে তাকে দেখতে ভালো হতে হবে, পড়াশুনোয় ভালো হতে হবে, যেন সৎ চরিত্রের হয়, যেন সে ভালো গাইতে পারে বা নাচতে পারে, এই রকম তুমি কিছু বলবে। ঠিক এই কবিতাটা সেই রকম। কবিগুরু তার স্বপ্নের দেশ, স্বপ্নের ভারতবর্ষ কেমন হবে, কি কি গুণ থাকবে, সেইটা এই কবিতাতে বলেছেন। আরো সহজভাবে বলতে গেলে কবি মূলত প্রার্থনা করেছেন কার কাছে? বিশ্বপিতার কাছে। কবিগুরু উপনিষদের আদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি এক ব্রহ্ম বা এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। তিনি সেই পরম করুণাময় জগৎ পিতার কাছে কামনা করেছেন, প্রার্থনা করেছেন যে এমন হোক আমাদের স্বদেশ ভূমি। আমরা পড়ব, জানব কবি কেমন ভারতবর্ষকে দেখতে চেয়েছেন। তার আগে তোমাদের কবিতা লেখার প্রেক্ষাপটটা একটু বলি। 1901 সাল শুনেই বুঝতে পেরেছো ভারত তখন পরাধীন। ইংরেজরা ভারতবাসীর উপর নির্মম অত্যাচার চালাচ্ছে, ইংরেজদের দমন পীড়ন একদম চরম পর্যায়ে পৌঁছেছে। এমন একটা প্রেক্ষাপটে বা পরিস্থিতিতে কবিগুরু অন্যায় দেখে ভারতবাসীকে মাথা নিচু করে বাঁচার জন্য নয়, বরং মাথা উঁচু করে ভীরুতা ত্যাগ করে আত্মশক্তিতে বলীয়ান হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই কবিতার মধ্যে আমরা সেই জীবনী শক্তি, সেই ভয়হীনভাবে এগিয়ে চলার মন্ত্রকে খুঁজে পাব। চলো কবিতাটা পড়ি। তার আগে একটা ছোট্ট অনুরোধ, আজকের এই ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে করো। ভিডিও লাইক করো বা না করো, সাবস্ক্রাইব করো বা না করো, আমার কোনো দুঃখ নেই, তবে ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আর কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। চিত্ত মানে হচ্ছে হৃদয় বা মন, যেথা মানে যেখানে, ভয় শূন্য মানে ভয়হীন বা নির্ভীক, উচ্চ মানে উঁচু, যেখানে শির মানে মাথা। কবিগুরু এমন এক ভারতবর্ষের স্বপ্ন দেখছেন, বিশ্ববিধাতার কাছে এমন এক স্বদেশ ভূমির প্রার্থনা জানাচ্ছেন যেখানে প্রত্যেকের চিত্ত হবে ভয় শূন্য, প্রত্যেক মানুষের হৃদয় থাকবে ভয় শূন্য। পরাধীন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কবি স্বপ্ন দেখছেন দেশের প্রতিটি মানুষের হৃদয় থাকবে ভয় শূন্য, শাসকের রক্তচক্ষুর ভয়ে কেউ কুঁকড়ে থাকবে না। যেখানে হবে উচ্চ শির, যেখানে প্রতিটা মানুষ, প্রতিটা দেশবাসী মাথা উঁচু করে আত্মসম্মানের সঙ্গে বাঁচতে পারবে। জ্ঞান যেথা মুক্ত, দেখো একটা দেশ বা জাতির উন্নতির জন্য জ্ঞানের আরাধনা করাটা জরুরি। জ্ঞান যদি সকলের জন্য মুক্ত না হয়, সকলে যদি জ্ঞান শিক্ষার আলোয় আলোকিত না হতে পারে, তবে সেই দেশ জাতির উন্নতি কোনোদিনও হবে না।
এটা বুঝতে পেরেই কবিগুরু এমন এক স্বদেশের স্বপ্ন দেখছেন যেখানে জ্ঞান হবে মুক্ত, প্রত্যেকে জ্ঞানের আরাধনা করতে পারবে, প্রত্যেকে অকুত ভয় হয়ে আত্মসম্মানের সঙ্গে মাথা উঁচু করে জ্ঞানের আরাধনায় মগ্ন হতে পারবে। যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা মানে যেখানে, গৃহের প্রাচীর বাড়ির পাঁচিল আপন প্রাঙ্গণতলে নিজের উঠোনের ওপর দিবস সর্বরি দিন রাত বসুধারে বসুন্ধরা বা পৃথিবীকে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি ছোট টুকরো করে। ভারতবর্ষ অখণ্ডতায় বিশ্বাসী, এজন্যেই কবি বলছেন এমন এক দেশ হবে, এমন এক ভারতবর্ষ হবে যেখানে বাড়ির পাঁচিল এই বসুন্ধরাকে দিন রাত ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করবে না। আমরা ভৌগোলিকভাবে, সাম্প্রদায়িকভাবে কিংবা অন্যান্য নানানভাবে বিচ্ছিন্ন হই, খণ্ড ক্ষুদ্র হয়ে বিভক্ত থাকি, এটা হওয়া চলবে না। আমাদের অখণ্ড থাকতে হবে। যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে। বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে মানে হৃদয়ের উৎপত্তি স্থল থেকে উচ্ছ্বসিয়া ওঠে, মানে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। কবির প্রার্থিত দেশ এমন হবে যেখানে হৃদয়ের উৎস মুখ থেকে, মনের একদম যে জায়গা থেকে মন সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে, মনের গভীর প্রকোষ্ঠ থেকে বাক্য উচ্ছ্বসিয়া ওঠে, উৎফুল্ল হয়ে উঠবে। মানুষ একদম মনের গভীর থেকে কথা বলতে পারবে, ভেবে চিনতে, মুখে কিছুটা কথা আটকে প্রতিবাদ বিমুখ হয়ে, সত্য জেনেও অনেক সময় লাঞ্ছিত হয়েও অনেক সময় প্রতিবাদ বিমুখ থেকে কেউ কথা বলবে না। সবাই নিজের হৃদয়ের কথা প্রকাশ্যে প্রকাশ করতে পারবে। যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থায়। মানে কি? যেথা আগেই বলেছি, যেখানে নির্বারিত মানে অরোধ্য, যাকে রোধ করা যায় না, যাকে নিবারণ করা যায় না, যাকে থামানো যায় না, তাকে বলে নির্বারিত স্রোত। যে স্রোতকে থামানো যায় না তাই হলো নির্বারিত স্রোত। দেশে দেশে মানে বিভিন্ন দেশে, দিশে দিশে বিভিন্ন দিকে দিকে, বিভিন্ন কোনায় কোনায় কর্মধারা ধায়, ধেয়ে যায়, ধাবমান হয়, এগিয়ে যায়। অজস্র সহস্রবিধ মানে অসংখ্য, হাজার রকমের, সহস্রবিধ চরিতার্থতায়। চরিতার্থতায় কথার অর্থ চরিতার্থ করতে, সার্থকতা খুঁজতে, সাফল্য পেতে, এইটা বোঝায়। তার মানে কি বোঝানো হচ্ছে আক্ষরিক অর্থটা? যেখানে স্রোতের ধারা থামে না, দেশে দেশে দিকে দিকে কর্মধারার সেই স্রোত ধেয়ে যায় নানাভাবে শত সহস্র সফলতা খুঁজতে। এই জায়গাতে কবি তাহলে কি বোঝালেন? ভারত চিরকাল কর্মে বিশ্বাসী, এই অংশে কিন্তু কবি কর্মের জয়গান গেয়েছেন। কবি বোঝাতে চেয়েছেন প্রকৃতপক্ষে কবি এমন এক স্বদেশ ভূমি, এমন এক ভারতবর্ষ, এমন এক দেশের স্বপ্ন দেখেছেন যেখানে বাক স্বাধীনতা থাকবে, মানুষের আত্মসম্মান থাকবে, মানুষ হৃদয় দিয়ে যে কাজ করতে চাইবে তারা সেই কাজ করবে, অন্যের ভয়ে কিংবা অন্যের প্ররোচনায় নয়, নিজের ভাবনায় স্বাধীনভাবে মানুষ নিজেদের কাজ করবে, নিজেদের কর্মধারা অব্যাহত রাখবে এবং সফল হবে। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। চৈতালি কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ একটা অসাধারণ কথা লিখেছিলেন, সেটা তোমরা প্রত্যেকেই জানো, ক্লাস 9-এ ভাব সম্প্রসারণের সময় পড়েছিলে। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে।
যে জাতি জীবনহারা অচল অসাড়, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। তিনি বোঝাতে চেয়েছিলেন যে নদী গতি হারায় সেই নদীতে শ্যাওলা জমে যায়। ঠিক একইভাবে যে জাতি জীর্ণ লোকাচারে অর্থাৎ কুসংস্কারে আটকে পড়ে তাদের উন্নতি হয় না। এই দুটো লাইনও কার্যত সেই কথাই বলছে। যেথা যেখানে তুচ্ছ মানে অত্যন্ত নগণ্য ক্ষুদ্র আচার, আচার মানে সংস্কার, লোকাচার বা কুসংস্কার, এখানে কবি লোকাচার বা কুসংস্কার অন্ধ সংস্কারকে তুচ্ছ বলছেন। যেখানে তুচ্ছ আচারের মরু বালুরাশি, মরুভূমির বালি, বালির ঢিবি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, বিচারের স্রোতে গতিপথ গ্রাস করে ফেলেনি অর্থাৎ গিলে ফেলেনি, বিচারের গতিপথকে আটকে দেয়নি। আসলে অন্ধ আচার, অন্ধ বিশ্বাস, অন্ধ কুসংস্কার মরুভূমির বালির মতোই নিষ্প্রাণ, নির্জীব। এরা আমাদের জীবনের গতিকে রদ করে, জীবনের গতিময়তাকে কেড়ে নেয়, জীবনকে নির্জীব পঙ্গু বানিয়ে দেয়, বিচারের স্রোতপথকে গিলে ফেলে। এখানে প্রশ্ন, বিচারের স্রোতপথ বলতে কি বোঝানো হয়েছে? সঠিক বিচার, ন্যায় অন্যায় বোধ, এটা বিচার করবার ক্ষমতা মানুষের মধ্যে গড়ে ওঠে তার যুক্তিবাদী চিন্তা ভাবনার মধ্যে দিয়ে। কিন্তু আমরা যদি যুক্তিবাদী চিন্তা ভাবনাকে জলাঞ্জলি দিয়ে কুসংস্কারের শুষ্ক বালিকে বুকে জড়িয়ে ধরতে যাই, তবে আমাদের বিচারের স্রোতপথ বাধাপ্রাপ্ত হবে। আমরা সঠিক বিচার করতে পারবো না। আমরা নিজেরাই সংস্কারের বেড়া জালে আটকে পড়ব। আগের লাইনটা বা আগের পংক্তিটা একটু পড়ে নিই, তাহলে পরের অংশটুকু বোঝাতে আরো সুবিধে হবে। বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা। কবি এখানে স্পষ্টভাবে বুঝিয়েছেন তিনি এমন এক স্বদেশ ভূমি চাইছেন যেখানে তুচ্ছ ক্ষুদ্র শুষ্ক সংস্কার মানুষের জীবনকে, জীবনের বিচার বোধকে ধ্বংস করেনি, যেখানে পৌরষ হয়নি শতধা। শতধা মানে শত খণ্ডে বিভক্ত, শতভাগে ছিন্ন ভিন্ন। এখানে তোমার মনে হতে পারে পৌরুষ কথার অর্থ কি? সাহস, পৌরুষত্ব, তেজ, পরাক্রম, এগুলোকেই পৌরুষ বলা হয়। মনে রাখবে, পৌরুষ মানে শুধুমাত্র পুরুষের মধ্যে যে পৌরুষত্ব আছে সেটাকে বোঝাচ্ছে তা নয়। সাহস, পরাক্রমশীল মনোভাব যে নারীর মধ্যে আছে সেটিও তার কিন্তু পৌরুষ। কবি প্রার্থনা করছেন দেশবাসীর যে পৌরুষ সেটা যেন খণ্ড বিখণ্ড না হয়। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিত্য মানে প্রতিদিন, সব সময়, যেখানে তুমি সর্বকর্ম সব কাজ, সর্বচিন্তা আর কি সব চিন্তা ভাবনা, সব আনন্দের নেতা। নেতা মানে পথপ্রদর্শক বা প্রধান। এখানে কবি তুমি সম্বোধন করে কাকে বোঝাচ্ছেন? কাকে কবি বলছেন যে তুমি আনন্দের নেতা? ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুর উপনিষদের আদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি নাস্তিক নন, আস্তিক ছিলেন। নাস্তিক মানে যারা ঈশ্বর, ঠাকুর, দেবতা, আল্লাহ, গড মানেন না। তিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। তিনি জগৎ পিতাকে তুমি সম্বোধন করে বলছেন তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের পথপ্রদর্শক, আনন্দের নেতা। তার উদ্দেশ্যে কবির প্রার্থনা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পীত। নিজ হাতে নিজের নির্দয় কঠিন কঠোর আঘাত করে পিতা ভগবান বিশ্বপিতা ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। ভারতকে স্বর্গে জাগিয়ে তোলো, স্বর্গে উন্নীত করো। উন্নীত করা মানে কি? তোমরা ইংরেজি একটা টার্মস জানো,
আপগ্রেড করা। এখানে সেটাই বলা হয়েছে, ভারতবর্ষকে সেই রকম স্বর্গে উন্নীত করো, সেই রকম স্বর্গে জাগরিত করো। তাহলে বিধাতাকে কেন নিষ্ঠুর আঘাত করতে বলা হয়েছে? কবি বুঝতে পেরেছিলেন এই অলস, অকর্মণ্য, নিশ্চেষ্ট, ঘুমন্ত দেশবাসীকে যদি আঘাত করা যায়, যদি দুঃখ দেন বিধাতা, তবে তারা জেগে উঠবেন, তারা স্বাধীনতার স্বপ্ন দেখবেন। আর তাদের যদি বিশ্ববিধাতা, বিশ্বপিতা কঠিন কঠোর আঘাত করে জাগিয়ে একবার তুলতে পারেন, তবে আমাদের স্বদেশ ভূমি, আমাদের এই পূর্ণ ভারত ভূমি স্বর্গে জাগরিত হবে, স্বর্গে পরিণত হবে। কবি যেমন দেশের স্বপ্ন দেখেন, সেই ভারতবর্ষে উন্নীত হবে। এই ছিল কবিতার সম্পূর্ণ আলোচনা। মনে রাখবে, কবিতা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন। তো আমি আমার মতো করে বিশ্লেষণ করলাম, তুমি এটাকে নিজের মতো করে গ্রহণ করবে। কখনো কখনো দেখবে কোনো কবিতার ব্যাখ্যা এক একটা বইয়ে এক এক রকম লেখা। তার মানে একজন ঠিক লিখেছে একজন ভুল, এমনটা নয়। প্রত্যেকে নিজের দৃষ্টিকোণ থেকে কবিতাকে ব্যাখ্যা করেছেন। কবিতা ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু এই স্বাধীনতাটা থাকে। এই জায়গাতে আমি তোমাদের বলি কেমন প্রশ্ন হতে পারে। কবি ওই যে স্বর্গে জাগরিত হতে বলেছেন, ওই জায়গা থেকে, কবিতার মূল বিষয়বস্তু বা নামকরণের জায়গা থেকে, চিত্ত যেথা ভয় শূন্য এই রকম জায়গা থেকে। তাছাড়া কিছু লাইন তোমরা দেখে রাখতে পারো, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, নিজ হস্তে নির্দয় আঘাত করি পীত, ভারতের এ করো সেই স্বর্গে জাগরিত। খুব গুরুত্বপূর্ণ লাইন। বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, এই রকম যে লাইনগুলো রয়েছে। তারপর সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, এগুলোর ব্যাখ্যা একটু দেখে রাখবে। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো শানিত করবার জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই ইতিমধ্যে প্রকাশিত। বইটি মাঝখানে বেশ কিছুদিন আউট অফ স্টক ছিল, দোকানে গিয়ে তোমরা হয়তো অনেকে শুনেছো বই আর ছাপা নেই। তবে তোমাদের অনুরোধে, ভালোবাসায় ডিসেম্বরের 5 তারিখে আমরা আবার নতুন করে বই ছাপিয়েছি। তোমরা নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ করো, দোকানদারকে এই বইটি এনে দিতে বলো, কিংবা রিটেল মহারাজ ওয়েবসাইটেও আমাদের বই পাওয়া যাচ্ছে, কলেজ স্ট্রিটে বই পাওয়া যাচ্ছে। যে কোনো জায়গা থেকে বইটি সংগ্রহ করে নাও। আমার বিশ্বাস সম্রাট এক্সক্লুসিভ বইটি তোমাকে অন্যদের চাইতে পরীক্ষা প্রস্তুতিতে কয়েক কদম এগিয়ে রাখবে। আজকের ক্লাস কেমন লাগলো জানিও। বন্ধুদের মধ্যে ক্লাসটাকে শেয়ার করে দিও যাতে সবাই আলোচনাটি শুনতে পারে। খুব তাড়াতাড়ি আমরা নাটক নিয়ে আসছি, তোমাদের জন্য যে নাটক রয়েছে ডাকঘর, তার আলোচনা নিয়ে আসব। সবাই ভালো থেকো, সবাই আনন্দের সঙ্গে পড়াশুনো করো।